বুঝছি, আর কইতে হইব না। বিসমিল্লাহ কইয়া মিটিং শুরু করো। জহির, তুমি তো সবই জানো, এখন কও তো কেমনি কি করলে কর্ম হাসিল হইব? ভাবি, আমি না অনেক ভেবে দেখছি। বুড়ি, সরি, মানে খালাম্মার সবচেয়ে সব কথার সারমর্ম একটাই, বাবারে আমি তোর ইচ্ছা করে ঠকাই নাই, শয়তানের ধোকায় পড়ছিলাম। আর সেই শয়তানটা হইতাছে জায়েদা বেগম। আমার চোখে ধুলা দিয়া উকিল রে হাত কইরা তোর ভাগের সম্পত্তি, মার্কেট, বাড়ি সব নিজের নামে লিখে দিছে। তোমার সাথে আমি আর সংসার করুম না। আরে সংসার করো না করো ওটা পরে দেখা যাইবো, আগে সাইড দেখাইতে দাও। জব বরখিদা লাগছে। এই গোলাম, তুই কোন সাহসে আমার গায়ে হাত তুলছস? তোর কপাল ভালো এখন আমার বাপে তোর হাত ভাঙেনি। আমার 30 লাখ টাকা মাইরা দিছো, আর সেই টাকা দিয়া নিজের নামে জমি রাখছো, আর আমি কিছু কইতে পারুম না। সাথী, যাওয়ার হইছে, আমার খাইতে দাও, ওর অনেক ক্ষুধা লাগছে। তোমার খাওয়া বন্ধ, বারান্দায় শুয়ে থাকো। আমিও আপনাকে দেখে খুব অবাক হচ্ছি। আমি তো রোজই জগিং করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। তাই নাকি? আমি তো 15 থেকে 20 দিন ধরে এখানে রেগুলার আসি জগিং করতে, কিন্তু আপনাকে কখনো দেখিনি। আরে আমি তো এই রোডে আজকে ফার্স্ট টাইম আসলাম, তবে আপনাকে দেখে খুব ভালো লাগছে। প্রতিদিন এক্সারসাইজ করছেন, ভেরি গুড ডিসিশন। আপনি তো প্রতিদিন নিজের উন্নতি করছেন একটু একটু করে, এতটা আশা করিনি। থ্যাংক ইউ মিস। আরে লজ্জা পাচ্ছেন কেন? আপনি তো দিন দিন এক্সারসাইজ করে হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। কনগ্রাচুলেশন মিস্টার মুগ্ধ। ও বেশ কিছুদিন যাবত আমার পিছে লাগছে। এই তিব্বত কাকা, এখন কি করবো কল? কোটি কোটি টাকা হাতে নিচ দিয়ে চলে যেতেছে। বললাম না, কাল সকালে গিয়ে ম্যাডামের সাথে সরাসরি কথা বলে এর সমাধান করবো। আচ্ছা, ওই বাসায় কোনোভাবে কাজের মেয়ে দেওয়া যায় না? আমাদের কোনো লোক কাজের মেয়ে সেজে ওই বাসায় গেলে আমাদের অনেক উপকারে আসবে। না ভাবি, আমি না থাকতে ওই বাসায় কোনো কাজের লোকের জায়গাই নেই। তাই তো পৌঁছাইছে, তার এখন খায়া দেয় রেস্ট নিতেছে। রাফিয়া, মিম সালাউদ্দির বাড়ির কথা কি কইলে? বিরাট বড় বাড়ি, খুব সুন্দর সাজানো গোছানো। ছোট ভাবি কইলো বারান্দায় বইসা রাস্তায় গাড়ি দেখতে দেখতে চা খাইতে সেই মজা। বড় ভাইজানের কি কপাল। কিনা 7 দিন তোমার মধ্যে যে পরিবর্তন পেয়েছি, তুমি পড়ালেখা অবহেলা করো না। বাবা মুগ্ধ, তুমি কেন পড়তে চাও না? সমস্যাটা কি? আমি পড়তে চাই না বিষয়টা তা না। তাহলে মানা করেছো কেন? সালাউদ্দিন আর আমারে যদি একসাথে পড়াইতে পারেন তাহলে সালাউদ্দিন আপনার কাছে বলবে। কি জানতো নিজের জন্মদাত্রী মায়ের সাথেই এমন এক ভয়ঙ্কর প্রতারণার জাল বুনবে নিজেরই মেয়ে? একদিকে বাবার অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে মা জাহেদা বেগম, আর অন্যদিকে সেই মায়েরই পিঠে ছুরি মারার জন্য ঢাকার বুকে বসে মাস্টার প্ল্যান সাজাচ্ছে মেয়ে আমেনা। শুধু কি তাই, যৌতুকের টাকার লোভে নিজের স্ত্রীকে না খাইয়ে দরজার বাইরে ফেলে রেখেছে এক পাষাণ্ড স্বামী। হ্যাঁ বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের ৩১তম পর্বে এমন সব মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনাই ঘটেছে যা দেখে আপনাদের সবার চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা আপনাদের প্রিয় এই নাটকের প্রতিটি দৃশ্য, প্রতিটি ষড়যন্ত্র এবং প্রতিটি চরিত্রের মানসিকতা নিয়ে এমন এক আড্ডা দেব যা শোনার পর আপনাদের নাটক দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। চলুন আজকের আড্ডায় এই টান টান উত্তেজনার পর্বটির একেবারে নাড়িভুড়ি বিশ্লেষণ করা যাক, আর সেই সাথে জেনে নেওয়া যাক আগামী পর্বে কোন প্রলয়ঙ্করী ঝড় আসতে চলেছে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি, আর আজ আমরা কথা বলতে যাচ্ছি ইগল টিমের অত্যন্ত জনপ্রিয় এবং আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেয়ের ৩১তম পর্ব নিয়ে। আপনারা যারা নিয়মিত এই নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে এই নাটকের পরতে পরতে লুকিয়ে থাকে অভাবনীয় সব টুইস্ট আর সাসপেন্স, কিন্তু আজকের পর্বটি যেন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রতিটি চরিত্র যেন তাদের আসল রূপ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে। বিশেষ করে মানুষের লোভ, বেইমানি, অহংকার আর কর্মের ফল বা কার্মা যে কতটা নির্মম হতে পারে সেটা এই পর্বের চেয়ে ভালোভাবে আর কোনো পর্বে হয়তো ফুটে ওঠেনি। আমরা শুরু থেকেই দেখেছি কিভাবে একটা সাজানো গোছানো পরিবার শুধুমাত্র লোভের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, আর আজকের পর্বে সেই ধ্বংসের চিত্রপট যেন আরও বেশি পরিষ্কার হয়ে গেল। চলুন শুরু করা যাক মনির হোসেন এবং জাহেদা বেগমের সেই মারাত্মক দৃশ্যটি দিয়ে।
মনির হোসেন, যিনি একজন বয়স্ক মানুষ, সারা জীবন ধরে তিল তিল করে নিজের যে সম্পত্তি গড়ে তুলেছিলেন, আজ সেই সম্পত্তির অধিকার থেকে তিনি নিজেই বঞ্চিত। কেন? কারণ তিনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন তার স্ত্রী জাহেদা বেগমকে। একজন মানুষ তার সঙ্গীকে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু সেই বিশ্বাস যখন অন্ধত্বে রূপ নেয়, তখন তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা মনির হোসেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। নাটকের এই পর্যায়ে এসে আমরা দেখতে পাই মনির হোসেন হাউ মাউ করে কাঁদছেন। তার এই কান্না শুধু সম্পত্তি হারানোর কান্না নয়, এই কান্না চরম বেইমানির শিকার হওয়ার কান্না। তিনি তার স্ত্রীকে এতটাই বিশ্বাস করেছিলেন যে নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি, এমনকি মসজিদ আর মাদ্রাসার নামে ওয়াকফ করা জমিও তিনি জাহেদা বেগমের নামে লিখে দিয়েছেন। একজন মানুষের লোভ কতটা চরমে পৌঁছলে সে ধর্মীয় প্রতিষ্ঠানের জমিও আত্মসাৎ করতে পারে, তা জাহেদা বেগমকে না দেখলে বিশ্বাস করা কঠিন। মনির হোসেন এখন বুঝতে পারছেন যে উকিলকে হাত করে জাহেদা বেগম তার চোখে ধুলো দিয়ে সব কিছু নিজের নামে করে নিয়েছে। যখন তিনি জানতে পারলেন যে মসজিদ মাদ্রাসার জমিও জাহেদার নামে, তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তিনি বারবার মনসুর নামের একজনকে জিজ্ঞেস করেছিলেন যে সব ঠিক আছে কিনা, কিন্তু সেও তাকে মিথ্যা বলেছিল। এই দৃশ্যটি আমাদের সমাজের এক চরম বাস্তবতাকে তুলে ধরে। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেখানে অতি আপনজনেরাই সম্পত্তির লোভে অন্ধ হয়ে সবচেয়ে বড় বেইমানিটা করে বসে। মনির হোসেনের এই অসহায়ত্ব দেখে সত্যিই মায়া লাগে, কিন্তু একই সাথে এটাও মনে হয় যে মানুষকে এতটাও অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। মুগ্ধ যখন তাকে সান্ত্বনা দিচ্ছিল, পা মালিশ করে দিচ্ছিল, তখন মনির হোসেনের আক্ষেপ আর অনুশোচনা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি উপলব্ধি করেছেন যে তার প্রতি মুগ্ধ বা তার আগের পক্ষের সন্তানদের কোনো ক্ষোভ নেই, অথচ যাদের জন্য তিনি সব করলেন তারাই তাকে পথে বসিয়ে দিল। এবার আসা যাক নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং মাস্টারমাইন্ড চরিত্র আমেনার কথায়। কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কিন্তু এই নাটকের ক্ষেত্রে বলতে হয় মায়ের চেয়ে মেয়ে এক কাঠি সরেস। জাহেদা বেগম তার স্বামীর সাথে যে বেইমানি করেছে, তার মেয়ে আমেনা এখন ঠিক সেই একই বেইমানি করতে যাচ্ছে নিজের মায়ের সাথে। আমেনার ষড়যন্ত্র দেখে যে কেউ শিউরে উঠবে। সে এবং তার স্বামী জহির মিলে ঢাকার বুকে বসে এক ভয়ঙ্কর ফাঁদ বাঁধছে। আমেনার ডায়লগগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন সে কতটা ঠান্ডা মাথার অপরাধী। সে স্পষ্টভাবেই বলছে তার মা যেভাবে তার বাবার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, সেও ঠিক সেইভাবেই তার মায়ের কাছ থেকে সব কেড়ে নেবে। একেই বলে কার্মা। জাহেদা বেগম হয়তো ভেবেছিল সে সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে রাজত্ব করবে, কিন্তু সে ঘুণক্ষরেও ভাবতে পারেনি যে তার নিজের গর্ভের সন্তানই তার কাল হয়ে দাঁড়াবে। আমিনার পরিকল্পনা হল মঈন আর মিমকে ঢাকায় নিয়ে আসা। কেন? কারণ সে জানে যে তার মায়ের দুর্বল জায়গা কোথায়। সে মঈন আর মিমকে ঢাকায় এনে তাদের সামনে একটা ভুয়া আভিজাত্যের নাটক সাজাতে চায়। সে চায় কারা ঢাকায় এসে দেখুক যে আমেনারা কত সুখে আছে, কত আরামে আছে। আর এই লোভ দেখিয়ে সে তাদের দিয়ে গ্রামের জমি বিক্রি করিয়ে সেই টাকা ঢাকার ভুয়া প্রজেক্ট বা ফ্ল্যাটের নামে হাতিয়ে নেবে। জহির এবং আমেনার এই কথোপকথন প্রমাণ করে যে লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। আমেনা খুব ভালো করেই জানে যে মঈন এবং মিমও টাকার লোভে অন্ধ, তাই তাদের লোভকে পুঁজি করে সে নিজের আঁখের গোছাতে চায়। সে জহিরকে পরিষ্কার বলে দিয়েছে যে মঈন আর মিমকে এমনভাবে ব্রেনওয়াশ করতে হবে যেন তারা গ্রামে ফিরে গিয়ে জাহেদা বেগমকে চাপ দেয় সব সম্পত্তি বিক্রি করে ঢাকায় চলে আসার জন্য। আর যখনই তারা সব বিক্রি করে ঢাকায় আসবে, তখনই আমেনা তাদের সব টাকা হাতিয়ে নিয়ে তাদের রাস্তায় বসিয়ে দেবে। এই প্লটটি এতটাই চমৎকারভাবে সাজানো হয়েছে যে দর্শক হিসেবে আমরা একদিকে যেমন আমেনার চালাকি দেখে অবাক হচ্ছি, অন্যদিকে জাহেদা বেগমের আসন্ন পতনের কথা ভেবে এক অদ্ভুত শান্তিও পাচ্ছি, কারণ যে অন্যের গর্ত খরে সে নিজেই একদিন সেই গর্তে পড়ে। অন্যদিকে নাটকের গ্রামীণ প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আরেক বিভীষিকাময় চিত্র। সাথী এবং তার স্বামী তৈয়ুবুর রহমানের সম্পর্ক যেন আমাদের সমাজের আরেক বিষাক্ত দিক। তৈয়ুবুর রহমান চরিত্রটি একজন চরম পর্যায়ের লোভী, অমানুষ এবং যৌতুকলোভী স্বামীর নিখুঁত প্রতিচ্ছবি। আমরা দেখেছি যে সাথীকে তার স্বামী কতটা অমানবিক নির্যাতন করছে। শুধুমাত্র টাকার জন্য একজন মানুষ কতটা নীচ হতে পারে,
তৈয়বুর দাবি করেছে যে সাথীর বাবার কাছে তার ৩০ লাখ টাকা পাওনা আছে, আর সেই টাকা না দিলে সে সাথীকে ঘরে তুলবে না। সাথী রাতের অন্ধকারে না খেয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর ভেতর থেকে তৈয়বুর তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। শুধু কি তাই, রাতের অন্ধকারে তৈয়বুর পুরো গ্রামে চিৎকার করে নিজের শ্বশুরবাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে চিৎকার করে বলছে, আমি সাথীর স্বামী তৈয়বুর রহমান, আমার শ্বশুর মনির হোসেন। এভাবে সে সবার সামনে নিজের স্ত্রীকে এবং তার পরিবারকে ছোট করছে। এই দৃশ্যটি দেখে আমাদের রক্ত গরম হয়ে যায়। একজন নারী কতটা অসহায় হলে এমন একটা অমানুষের সাথে সংসার করার চেষ্টা করে? সাথীর বাবা মনির হোসেন এবং তার সৎমা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। মনির হোসেন কতটা অসহায় তা তার কথাতেই বোঝা যায়। সে বলছে তার মেয়ের স্বামী একটা আস্ত পাগল, এবং সে যদি আগে জানত যে এই ছেলে এমন, তাহলে সে কোনোদিনই সাথীকে এই ছেলের সাথে বিয়ে দিত না। কিন্তু এখন আর কি করার আছে, বিয়ে তো হয়েই গেছে। সাথীর সৎমা তাকে পরামর্শ দিচ্ছে যেন সে এখন সাথীকে ঘরে ঢুকতে না দেয়, কারণ তাতে তৈয়বুর আরও বেশি মাথায় চড়ে বসবে। এই পুরো সিচুয়েশনটা আমাদের সমাজের এমন অনেক অসহায় বাবা মায়ের কথা মনে করিয়ে দেয়, যারা মেয়েকে বিয়ে দেওয়ার পর জামাইয়ের যৌতুকের দাবির কাছে জিম্মি হয়ে যান। সাথী চরিত্রটির অসহায়ত্ব আমাদের চোখে জল এনে দেয়, কিন্তু আমরা এটাও চাই যে সাথী এবার ঘুরে দাঁড়াক, সে যেন আর এই অত্যাচার সহ্য না করে। এছাড়াও নাটকের আরেকটি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশে আমরা দেখেছি সালাউদ্দিনের পড়াশোনা এবং আমেনার পরশ্রী কাতরতার বিষয়টা। সালাউদ্দিন পড়াশোনা করছে আর তাকে পড়ানোর জন্য একজন টিউটর বা মিস আসে, কিন্তু আমেনা এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না। তার চোখে মুখে চরম ঈর্ষা এবং হিংসা। সে কিছুতেই চায় না যে সালাউদ্দিন পড়াশোনা করে বড় হোক বা ওই মিস তাকে পড়াতে আসুক। এখানে মুগ্ধ বা জহির তাকে বোঝানোর চেষ্টা করছে যে পড়াশোনার বিষয়টা এতটা জটিল করে দেখার কিছু নেই, কিন্তু আমেনার মন মানসিকতা এতটাই নিচু যে সে চায় সবাই যেন তার মতোই মূর্খ হয়ে থাকে। সে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ওই মিসকে যেন আর পড়াতে আসতে না দেওয়া হয়। এই দৃশ্যটি প্রমাণ করে যে আমেনা শুধু লোভীই নয়, সে চরম মাত্রায় পরশ্রী কাতর। সে অন্যের ভালো দেখতে পারে না, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও নয়। এই ছোট ছোট দৃশ্যগুলো চরিত্রগুলোর মানসিকতা বুঝতে আমাদের অনেক সাহায্য করে এবং নাটকের গল্পকে আরও বেশি বাস্তবায়ন করে তোলে। এখন চলুন বর্তমান পর্বের এই টানটান উত্তেজনার উপর ভিত্তি করে আগামী পর্বের কিছু চমৎকার প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা যাক। আপনারা সবাই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা জানার জন্য যে এর পর কি হবে। আমার চুলচেরা বিশ্লেষণ বলছে আগামী পর্বে আমরা এক বিশাল ধামাকা দেখতে চলেছি। প্রথমত, মঈন এবং মিমের ঢাকা আগমন। আমেনার প্ল্যান অনুযায়ী তারা ঢাকায় আসবে ঠিকই, কিন্তু এখানেই শুরু হবে আসল খেলা। আমেনা এবং জহির তাদের সামনে এমন একটা মায়াজাল তৈরি করবে যা দেখে মঈন আর মিমের চোখ ধাঁধিয়ে যাবে। তারা হয়তো কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা ভুয়া কোনো প্রজেক্ট দেখিয়ে মঈনদের বিশ্বাস করাবে যে এটাই তাদের ভবিষ্যৎ ফ্ল্যাট। মঈন এমনিতেই লোভী এবং কিছুটা বোকা প্রকৃতির, তাই সে খুব সহজেই আমেনার এই ফাঁদে পা দেবে। সে গ্রামে ফিরে গিয়ে জাহেদা বেগমকে চাপ দেবে সব সম্পত্তি বিক্রি করে ঢাকায় টাকা পাঠাতে। আর জাহেদা বেগম যেহেতু তার ছেলের প্রতি অন্ধ, সে হয়তো এই মারাত্মক ভুলটাই করে বসবে। কিন্তু আমার মনে হয় আগামী কয়েক পর্বের মধ্যেই জাহেদা বেগম বুঝতে পারবে যে সে তার নিজের মেয়ের কাছেই প্রতারিত হয়েছে। তখন তার যে অবস্থা হবে সেটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। দ্বিতীয় প্রেডিকশন হলো মনির হোসেনকে নিয়ে। আজকের পর্বে আমরা দেখেছি সে উকিলের প্রতারণার কথা বুঝতে পেরেছে। আমার মনে হয় মনির হোসেন এবার আর চুপ করে বসে থাকবে না। মুগ্ধর সাহায্য নিয়ে হয়তো কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে, কারণ ওয়াকফ করা সম্পত্তি বা ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এত সহজে আত্মসাৎ করা যায় না। যদি মনির হোসেন শক্ত কোনো আইনি লড়াইয়ে যায়, তাহলে জাহেদা বেগমের সব চালাকি এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর মুগ্ধ যে ছেলেটা, সে অত্যন্ত বুদ্ধিমান এবং শান্ত প্রকৃতির। সে হয়তো আড়ালে থেকে এমন একটা চাল চালবে যা জাহেদা বা আমেনা কেউই কল্পনা করতে পারবে না। তৃতীয় প্রেডিকশন হল সাথী এবং তৈয়বুর রহমানকে নিয়ে। সাথীর ওপর যে পরিমাণ নির্যাতন হচ্ছে তার একটা শেষ তো হতেই হবে। আমার দৃঢ় বিশ্বাস সাথী আর এই অত্যাচার মুখ বুঝে সহ্য করবে না। হয়তো সে নিজে থেকে প্রতিবাদ করবে, অথবা মনির হোসেন এবার শক্ত হাতে এই জামাইকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। গ্রামের মানুষ যখন দেখবে তৈয়বুর কতটা অমানুষ, তখন হয়তো গ্রাম্য সালিশের মাধ্যমে তৈয়বুরকে একঘরে করা হতে পারে, বা তাকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় তখন পতন অনিবার্য। তৈয়বুর রহমানের পতনটা খুব শিগগিরই আমরা দেখতে পাব বলে আমি মনে করি। পরিশেষে বলতে চাই, সত্যের মৃত্যু নেই নাটকটি শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সমাজের জন্য একটি বড় শিক্ষাও বটে।
লোভ, প্রতারণা এবং পারিবারিক দ্বন্দ্ব কিভাবে একটা মানুষকে ধ্বংস করে দেয় তাই নাটকের প্রতিটি পর্বে চমৎকারভাবে দেখানো হচ্ছে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রিভিউ এবং প্রেডিকশন শুনলেন বা পড়লেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মনে হয় আমেনা কি পারবে তার মায়ের সব সম্পত্তি হাতিয়ে নিতে, নাকি জাহেদা বেগম তার মেয়ের আসল রূপ আগেই চিনে ফেলবে? আর সাথীর কপালে কি লেখা আছে? আপনাদের সব মূল্যবান মতামত এবং থিওরিগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে। আর হ্যাঁ, আজকের এই রিভিউ আড্ডাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনাদের প্রিয় নাটকের কোনো আপডেটই মিস না হয়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ সবাইকে।